গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 28 নম্বর ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি জিকেজিএস এর ওপর থেকে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেছে এবং এর পাশাপাশি ম্যাথেরও কিন্তু তোমাদের ক্লাস চলছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখবে জিকেজিএস এবং ম্যাথের এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। যেহেতু তোমাদের ফুডেসের এক্সাম সামনে আসতেই চলেছে, প্রায় হাতে আর 10 থেকে 12 দিন টাইম আছে, সেই কারণে পার ডে কিন্তু জিকেজিএস এর ডবল ক্লাস প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ সকাল 7:30টায় একটা ক্লাস হচ্ছে, আর আরেকটা ক্লাস চলছে তোমাদের সন্ধ্যাবেলা 6:30টায়, যেমন রেগুলার বেসিসে চলতো সেই ক্লাসটা চলছে। তাই প্রত্যেককে বলছি ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে। শুরু করছি আজকে 28 নম্বর ক্লাস। আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? ভর, ভার, ভর এবং ভার না, এর মধ্যে কোনোটা নয়। রিপিটেড কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় কি? মাপা হয় ভার, অর্থাৎ ওজন মাপা হয়। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো অপশানে তোমাদের ভারও থাকতে পারে বা অপশানে তোমাদের ওজনও থাকতে পারে। তো ওজন বা ভার মাপা হয় কোন তুলা যন্ত্রের সাহায্যে? মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। যদি কোশ্চেন দেয় যে ভর মাপা হয় তাহলে কোন যন্ত্রের সাহায্যে, তাহলে ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে? সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয় ভর। এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দেয় এই ভর এবং ভার থেকে, যে কোনো বস্তুর ভর, সাপোজ ধরো কোনো একটা আপেল নেওয়া হলো বা কোনো একটা জিনিস, কোনো একটা বস্তু বলে দেবে কোনো বস্তুর ভর পৃথিবীতে 1 কেজি, তাহলে চাঁদে গেলে সেই বস্তুর ভর কত হবে? তো মাথায় রাখবে কোনো বস্তুর ভর কিন্তু অপরিবর্তিত থাকে, ভর কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয় কোনটা? চেঞ্জ হয় ভার, অর্থাৎ ওজন কিন্তু চেঞ্জ হয়। তো এখান থেকে একটা কোশ্চেন দেয় যে পৃথিবীতে কোনো বস্তুর ভার অর্থাৎ ওজন চাঁদের তুলনায় কত গুণ ভারী? তো পৃথিবীতে কোনো বস্তুর ভার কিন্তু চাঁদের তুলনায় 6 গুণ ভারী হয়। অর্থাৎ পৃথিবীতে কোনো একটা বস্তুর ওজন যদি 12 কেজি হয়, 12 কেজি ওজন যদি পৃথিবীতে হয়, তাহলে চাঁদে যদি যায় সেই বস্তুটাকে নিয়ে, তাহলে সেই বস্তুর ভার কত হবে? সেই বস্তুর ভার কিন্তু 1/6 কেজি কমে যাবে। অর্থাৎ পৃথিবীতে 6 গুণ ছিল, তাহলে 6 গুণ কমে যাবে, তাহলে 1/6 করলে এর ওজন হয়ে যাবে কত? ওজন হয়ে যাবে 2 কেজি। তাহলে মাথায় রাখবে যে কোনো বস্তুর ভার চাঁদের তুলনায় পৃথিবীতে কত গুণ বেশি? 6 গুণ বেশি। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে পৃথিবীতে কোনো বস্তুর ভার তার কেন্দ্রের তুলনায় পোলের দিকে কিন্তু ভারটা বেশি থাকে। চলে আসো পরবর্তী কোশ্চেন, মিরাতুল আকবর পত্রিকা প্রকাশ করেন কে? তো মিরাতুল আকবর আকবর এই যে পত্রিকাটা, এটা প্রকাশ করেন রাজা রামমোহন রায়। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো 1822 সালে রাজা রামমোহন রায় এই ফার্সি ভাষায় লেখা এই পত্রিকাটা, এই মিরাতুল আকবর, এটা কোন ভাষায়? ফার্সি ভাষায় লেখা। এই ফার্সি ভাষায় লেখা পত্রিকাটা তিনি কিন্তু এস্টাবলিশ করেন, প্রতিষ্ঠিত করেন। এছাড়া রাজা রামমোহন রায় আরেকটা পত্রিকা প্রকাশিত করেছিলেন এর জাস্ট আগের বছরে, অর্থাৎ 1821 সালে। তো সেই পত্রিকার নাম কি? পত্রিকার নাম হলো সংবাদ সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী। তো সংবাদ কৌমুদী এই পত্রিকারও প্রকাশিত করেন কে? প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, এখানে বাকি যে অপশনগুলো আছে সেগুলো যদি রিলেট করাই, বিদ্যাসাগর থেকে রিলেট করো। বিদ্যাসাগর কোন পত্রিকা এস্টাবলিশ করেছিলেন? তো ইনি সোম প্রকাশ নামক পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। সোম প্রকাশ। সোমপ্রকাশ পত্রিকা এটা চালু হয় কত সাল থেকে? এটা চালু হয় 1859 সাল থেকে চালু হয়। কে চালু করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই পেপারটা চালু করেন। আচ্ছা, এখান থেকে যেহেতু পত্রিকার প্রসঙ্গ এসে, এখান থেকে দুটো কোশ্চেন তোমাদের দেবে। একটা কোশ্চেন দেবে যে ফার্স্ট বেঙ্গলি নিউজ পেপার অফ ইন্ডিয়া, প্রথম বাংলায় লেখা নিউজ পেপার, ফার্স্ট বেঙ্গলি বেঙ্গলি নিউজ পেপার কোনটা? তো প্রথম বাংলায় লেখা নিউজ পেপার তার নাম কি? তার নাম হলো সমাচার দর্পণ। সমাচার দর্পণ।
এই সমাচার দর্পণ কবে ইস্টাবলিশ হয়েছিল? 1818 সালে এর কিন্তু ইস্টাবলিশ হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল। আর যদি কোশ্চেন দেয় ভারতের প্রথম নিউজ পেপার কি? ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া, ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম নিউজ পেপার কোনটা? তো ভারতের প্রথম নিউজ পেপার হলো হিক্সের লেখা, হিক্স বা হিকি বলা হয়, হিক্সের লেখা, হিক্সের প্রতিষ্ঠিত লেখা বলছি, হিক্সের প্রতিষ্ঠিত যে পেপারটা তার নাম হলো বেঙ্গল গেজেট, বেঙ্গল গেজেট। তো ভারতের প্রথম পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। এই পত্রিকাটা কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1780 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর যদি দেয় বাংলায় লেখা প্রথম নিউজ পেপার কোনটা, তখন অ্যান্সার হয়ে যাবে সমাচার দর্পণ। কবে ইস্টাবলিশ হয়েছিল? 1818 সালে ইস্টাবলিশ হয়েছিল। আচ্ছা, তোমাদের এখানে এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে, এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে দেখো যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, @theLearningExpertSD, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে টেলিগ্রাম গ্রুপে, সেটার উপর ক্লিক করো। ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, এবং সেই গ্রুপ থেকে তোমরা যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে বা যে ক্লাসগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পরপর ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। কত সালে দামোদর ভ্যালি কর্পোরেশন স্টাবলিশ হয়, স্থাপিত হয়? এই কোশ্চেনটা কিন্তু আগে অনেকবার পড়িয়েছি, অর্থাৎ আগে যে 27টা ক্লাস ছিল তার মধ্যে কম করে হোক 3 থেকে 4 বার পড়ানো হয়ে গেছে। তো দামোদর ভ্যালি কর্পোরেশন কি পড়িয়েছিলাম ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট। কি বলেছিলাম? ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট, রিভার ভ্যালি প্রজেক্ট, সেটা কি? ডিভিসি, অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন, শর্টে কিন্তু বলা হয় ডিভিসি। কবে এস্টাবলিশ হয়? 1948 সালে এস্টাবলিশ হয়। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। তরাই, তরাই শব্দের অর্থ কি? তো তরাই শব্দের অর্থ হলো স্যাঁতসেঁতে নিম্নভূমি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, জাস্ট অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে। অপশন এ স্যাঁতসেঁতে নিম্নভূমি হলো তরাইয়ের অর্থ, তরাই শব্দের অর্থ। চলে আসো পরের কোশ্চেন। সেতার ও তবলায় আবিষ্কারক কে ছিলেন? এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পড়িয়েছি সম্ভবত 20 নম্বর ক্লাস কি 21 নম্বর ক্লাস, খেয়াল আসে না, যাই হোক তোমাদের কিন্তু পড়ানো হয়েছে সেতার এবং তবলার আবিষ্কারককে। আবিষ্কারক হলেন আমির খসরু। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। আমির খসরুকে কি বলা হয়? আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। কোশ্চেন দেবে ভারতের ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। আচ্ছা, এখান থেকে তোমাদের কিছু ফ্যাক্ট রিলেট করাবো। যদি কোশ্চেন দেয় যে বিখ্যাত তবলা বাদক, বিখ্যাত সেতার বাদক, বিখ্যাত সারদ বাদক, এগুলো কিন্তু কোশ্চেন থাকে। কোশ্চেন এইভাবে দেয় যে জাকির হুসেন কিসের সাথে সম্পর্কিত? কোশ্চেন দেবে রবিশঙ্কর কিসের সাথে সম্পর্কিত? কোশ্চেন দেবে বিসমিল্লাহ খাঁ কিসের সাথে সম্পর্কিত? তো বিখ্যাত তবলা বাদক, বিখ্যাত তবলা বাদক, বিখ্যাত তবলা বাদককে জাকির হুসেন, জাকির হুসেন। এছাড়া রিসেন্ট তোমাদের এসএসসির একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, সেখানে জাকির হোসেন না দিয়ে আরেকটা নাম দিয়েছিল, তার নাম হলো কিষান মহারাজ, কিষান মহারাজ। তো কিষান মহারাজ এবং জাকির হোসেন দুজনই কিন্তু বিখ্যাত তবলা বাদক, মাথায় রাখবে। এছাড়া এখান থেকে রিলেট করো বিখ্যাত সারদ বাদককে, এগুলো কিন্তু অলরেডি তোমাদের পড়িয়েছি একটা ক্লাসে। বিখ্যাত সারদ বাদক রিলেট করো বিখ্যাত সেতার বাদক বা সিতার বাদক, আর বিখ্যাত সানাই বাদক, বিখ্যাত সানাই বাদক। সানাই বাদকটা খুব সম্ভবত তোমাদের WBCS 2023-এর প্রিলিমস এক্সামে কোশ্চেন দিয়েছিল। তো যাই হোক, খেয়াল আসছে না, কিন্তু রিসেন্ট কোন একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল এই সানাই থেকে। তো বিখ্যাত সানাই বাদককে, বিখ্যাত সানাই বাদক হলেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ, ওস্তাদ বিসমিল্লাহ, ওস্তাদ বিসমিল্লাহ খাঁ। বিখ্যাত সারদ বাদককে, সারদ বাদক হলেন আমজাদ আলী খাঁ, আমজাদ আলী খান। আর বিখ্যাত সেতার বাদক ইনি হলেন পণ্ডিত রবিশঙ্কর,
তাহলে বিখ্যাত তবলাবাদক কে? জাকির হুসেন। এবং এর পাশাপাশি কিষান মহারাজ মাথায় রাখবে, কিষান মহারাজের নামটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। শারদ বাদক হলেন আমজাদ আলী খাঁ, সেতার বাদক হলেন রবিশঙ্কর, সানাই বাদক হলেন ওস্তাদ বিসমিল্লাহ খান। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা করছো এটা হলো পিএসসি ফুড এসআই এর ক্লাস এবং এর পাশাপাশি ক্লার্কশিপের ক্লাস। এছাড়া বাকি যে এক্সামগুলোর নাম এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সিলেবাস ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাসের রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো দেখে নিতে পারবে। এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। এই ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, এছাড়া কোনো এক্সাম ওরিয়েন্টেড ইনফরমেশন থাকলে অ্যাডমিট কার্ড রিলেটেড বা কোনো নোটিফিকেশন রিলেটেড সবকিছুই কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপ ব্যাচে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। তাই হোয়াটসঅ্যাপ ব্যাচ বা গ্রুপে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা করছো চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি ফুড এসআই স্পেশাল ম্যাথের যে টার্গেট ব্যাচটা, সেই ম্যাথের টার্গেট ব্যাচটাও কিন্তু চলছে তোমাদের এই চ্যানেলে। এছাড়া আদার্স সমস্ত ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে কিন্তু ম্যাথের ক্লাসটা চলছে। তাই প্রত্যেককে বলছি, তোমরা তোমাদের যে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও বা যে এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছো, তো সেই এক্সাম রিলেটেড যে ক্লাসগুলো এই চ্যানেল দুটোতে চলছে, এই চ্যানেল দুটো থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন নাও এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা অল নোটিফিকেশনে সেট করে রাখো এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করো। তো চলে আসো পরের কোশ্চেন। বর্তমানে প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে আর কতজন বিচারপতি আছেন? তো বর্তমানে কি বলেছে, প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে কতজন? তো প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টে আছেন এখন বর্তমান 33 জন বিচারপতি। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। যদি জিজ্ঞাসা করতো টোটাল কতজন, তো টোটাল কিন্তু 34 জন। তার মধ্যে একজন হলেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর বাকি 33 জন হলেন আদার্স জাজ। তাহলে বর্তমান এখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছেন প্রেজেন্ট কে আছেন? তার নাম হলো ডি ওয়াই চন্দ্রচূড়। এবং ইনি কততম সিজিআই অর্থাৎ কততম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? ইনি 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তাই এখানে একটা এক্সামে তোমাদের কোশ্চেন দিয়েছিল যে ভারতের 50তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? তো অ্যান্সার হবে কি ডি ওয়াই চন্দ্রচূড়। তাই খেয়াল রাখবে ইনি হলেন 50তম কিন্তু প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে ভারতের ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ফার্স্ট কে ছিলেন? তো এটাও কিন্তু অলরেডি তোমাদের পড়িয়েছি। এনার নাম হলো হীরালাল জে কানাইয়া। হীরালাল জে কানাইয়া ছিলেন ভারতের প্রথম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এখান থেকে আরেকটা ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। এই 50 জন যে চিফ জাস্টিস ডিআই চন্দ্রচূড় ধরে, এর মধ্যে এমন একজন চিফ জাস্টিস ছিলেন যিনি ভারতের তিনটি বড় পদ কি কি? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। তোমরা জানো যারা পুরো এটা পড়েছো, ওই পলিটিক্স সাবজেক্টে যারা পুরো পড়েছে তারা প্রত্যেকেই জানো যে যদি প্রেসিডেন্ট অনুপস্থিত থাকে তখন প্রেসিডেন্টের কাজটা করবে ভাইস প্রেসিডেন্ট। যদি প্রেসিডেন্টও অনুপস্থিত, ভাইস প্রেসিডেন্টও অনুপস্থিত, তখন সেই অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করবে কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তাই সুপ্রিম কোর্টের এমন একজন প্রধান বিচারপতি যিনি প্রেসিডেন্ট ছিলেন, যিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন এবং যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে কাজ করেছেন, তার নাম কি? তার নাম হলো এম হিদায়তুল্লাহ, মোহাম্মদ হিদায়তুল্লাহ, এম হিদায়তুল্লাহ। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, খেয়াল রাখবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে সুপ্রিম কোর্ট থেকে যে 1773 সালে কি এসেছিল? রেগুলেটিং অ্যাক্ট। এই 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী যে সুপ্রিম কোর্টটা এস্টাবলিশ করা হয়েছিল, যে গড়ে উঠেছিল, সেই সুপ্রিম কোর্টের
টোটাল বিচারপতির সংখ্যা কটা ছিল, টোটাল জাজেসের সংখ্যা কটা ছিল? তো টোটাল জাজেসের সংখ্যা ছিল 4 জন। এই 4 জনের মধ্যে একজন ছিলেন প্রধান বিচারপতি, বাকি 3 জন ছিলেন আদার্স বিচারপতি। তো এখান থেকে কোশ্চেন দেয় প্রধান বিচারপতির নাম কি ছিল? প্রধান বিচারপতির নাম ছিল এলিজা এমপে। সম্ভবত এর আগের দিনের ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা পড়িয়েছি। এলিজা এমপে ছিলেন 1773 রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট যেটা গঠন করা হয়েছিল তার প্রধান বিচারপতি। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এছাড়া এখান থেকে আরো কিছু ফ্যাক্ট রিলেট করাবো যেগুলো আমরা সংবিধানে বিভিন্ন দেশ থেকে নিয়েছি এবং এক্সামের যেখান থেকে কোশ্চেন গুলো দেয়। তো যাই হোক, রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলেছে। এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। যদি কোশ্চেন দিত যে ভারতের সংবিধানে রাষ্ট্রপতি যে দেশের হেড হবে এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, তখন অ্যান্সার কিন্তু আলাদা হবে। আর যদি কোশ্চেন দেয় যে রাষ্ট্রপতির নির্বাচন অর্থাৎ ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচনটাকে আমি এই কারণে হাইলাইট করছি, রাষ্ট্রপতির নির্বাচনের প্রসঙ্গটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? তো এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া আয়ারল্যান্ড থেকে কি কি নেওয়া হয়েছে, আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হলো ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে রাজ্যসভায় যে নমিনেটেড মেম্বার হবে অর্থাৎ রাজ্যসভায় মনোনীত প্রার্থী, রাজ্যসভায় নমিনেটেড যে সমস্ত ক্যান্ডিডেট, কতজন রাজ্যসভায় নমিনেটেড ক্যান্ডিডেট? 12 জন নমিনেটেড ক্যান্ডিডেট। যদি কোশ্চেন দেয় রাজ্যসভার টোটাল ম্যাক্সিমাম সিটের সংখ্যা কটা? 250টা ম্যাক্সিমাম সিট। এর মধ্যে 238টা আসবে রাজ্য থেকে আর 12টা হবে মনোনীত অর্থাৎ নমিনেটেড হবে। এই নমিনেটেড 12 জনের যে প্রসঙ্গটা এটা এসছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এর পাশাপাশি রাষ্ট্রপতির ইলেকশন যেটা কোশ্চেনে ছিল, রাষ্ট্রপতির ইলেকশন এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে এটা নেওয়া হয়েছে। এবার এখান থেকে ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট রিলেট করাবো। ইউকে থেকে অর্থাৎ ইউনাইটেড কিংডম থেকে কি নেওয়া হয়েছে? ইউনাইটেড কিংডম থেকে আমাদের সংবিধানে নেওয়া হয়েছে বাইক্যামেরাল পার্লামেন্ট অর্থাৎ দ্বিকক্ষীয় সদন, বাইক্যামেরাল পার্লামেন্ট। এছাড়া ইউকে থেকে আরেকটা মাথায় রাখবে, সিঙ্গেল সিটিজেনশিপ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। সিঙ্গেল সিটিজেনশিপ এর কনসেপ্ট নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে, ইউকের সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? আমেরিকার সংবিধান থেকে আমরা নিয়েছি ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ আমাদের মৌলিক অধিকার নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। নিয়েছি প্রিয়াম্বেল নিয়েছি আমেরিকার সংবিধান থেকে। প্রিয়াম্বেল থেকে আরেকটা কোশ্চেন এখান থেকে দেয় কনফিউজিং করার জন্য, সেটা একটুখানি পরে বলছি কোশ্চেনটা কি। এছাড়া আমেরিকার সংবিধান থেকে প্রিয়াম্বেল ছাড়া আমরা নিয়েছি যে প্রেসিডেন্ট দেশের হেড হবে, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি দেশের প্রধান হবে। এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার সংবিধান থেকে। আর রাষ্ট্রপতি নির্বাচন এটা কোন দেশের সংবিধান? এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এছাড়া ভাইস প্রেসিডেন্টের পোস্ট এটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। এছাড়া আমাদের যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এই শব্দটা একমাত্র কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো এই রাষ্ট্রপতির ইমপিচমেন্ট এটাও নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আমেরিকার সংবিধান থেকে। তো ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টকে আমি এখানে পিআর লিখলাম, তোমরা ফুল ফর্মে খাতায় লিখে রাখবে। এবার আসো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা কি কি নিয়েছি? অস্ট্রেলিয়ার সংবিধান থেকে আমরা নিয়েছি জয়েন্ট সেশন অফ পার্লামেন্টে যে যৌথ অধিবেশন হয়, জয়েন্ট সেশন হয়, সেটা নিয়েছি আমরা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এছাড়া অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নিয়েছি এই যে প্রিয়াম্বেলের আগে আমি স্টার মার্ক করেছিলাম, প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনার যে ভাষা, এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে।
আর প্রস্তাবনাটা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তো দুটো কনফিউজিং কোশ্চেন, একটা হলো এই প্রস্তাবনা নিয়ে আর একটা হলো এই রাষ্ট্রপতি নিয়ে। তো রাষ্ট্রপতির নেওয়া হয়েছে আমেরিকা থেকে, প্রিয়াম্বেল নেওয়া হয়েছে কোথা থেকে, সেটাও নেওয়া হয়েছে আমেরিকা থেকে, আর প্রিয়াম্বেলের ল্যাঙ্গুয়েজ নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে, রাষ্ট্রপতির নির্বাচন নেওয়া হয়েছে কোথা থেকে, আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতির নির্বাচনটা নেওয়া হয়েছে। রাশিয়ার থেকে আমরা কি নিয়েছি, রাশিয়ার থেকে আমরা নিয়েছি ফান্ডামেন্টাল ডিউটিস, অর্থাৎ আমাদের যে মৌলিক কর্তব্য কোথায় আছে, আর্টিকেল নাম্বার 51 এর এ, পার্ট 4 এর এতে আছে। তো এই মৌলিক কর্তব্য কটা, টোটাল সংখ্যা হলো টোটাল সংখ্যা হলো কটা, 11টা, যার মধ্যে প্রথম 10টা নেওয়া হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে, এবং লাস্টের 11 নম্বর যে মৌলিক কর্তব্য সেটা নেওয়া হয়েছে 86তম সংশোধন 2002 সালে কিন্তু নেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এখান থেকে বলে দিলাম। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা দিয়েছিল যে 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে, 1951 সাল থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাও নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। কানাডার সংবিধান থেকে আমরা কি নিয়েছি, কানাডার সংবিধান থেকে আমরা নিয়েছি যে গভর্নর, অর্থাৎ রাজ্যের যে রাজ্যপাল, এই রাজ্যপালের নিযুক্ত করা, অর্থাৎ রাজ্যপালের অ্যাপয়েন্টমেন্ট করবে কে, রাষ্ট্রপতি। এটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, নেওয়া হয়েছে কানাডার সংবিধান থেকে। আর দক্ষিণ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমরা কি নিয়েছি, সাউথ আফ্রিকার সংবিধান থেকে আমরা নিয়েছি যে রাজ্যসভায় যে মেম্বাররা থাকবে, রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, রাজ্যসভার টোটাল ক্যাপাসিটি কি বলেছি, 250, মধ্যে 238 জন হবে ইলেক্টেড, 12 জন হবে নমিনেটেড। এই 238 জন যাদের ইলেকশন হবে, যাদের কে নির্বাচিত করা হবে, সেই জিনিসটা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে, সাউথ আফ্রিকার সংবিধান থেকে। এখানে যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম প্রত্যেকটা থেকে কিন্তু কোশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখবে। চলে আসো পরের কোশ্চেন, ভিটিকালচার কি, ভিটিকালচার হলো আঙ্গুরের চাষকে বলা হয় ভিটিকালচার। আচ্ছা, এখান থেকে দুটো তিনটা কালচার রিলেট করাবো, এখান থেকে কোশ্চেন দেয়। সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো পিসি কালচার। পিসি কালচার কৃষির সাথে রিলেটেড, মাছ চাষের সাথে রিলেটেড হলো পিসি কালচার। এখান থেকে কোশ্চেন দেবে সেরিকালচার। সেরিকালচার কৃষির সাথে রিলেটেড, সেরিকালচার হলো রেশম কীট চাষকে বলা হয়, রেশম কীটের চাষ বা রেশম গুটির চাষকে বলা হয় সেরিকালচার। আরেকটা দেয় এপিকালচার। এপিকালচার কিসের সাথে রিলেটেড, এপিকালচার রিলেটেড মৌমাছির সাথে, অর্থাৎ মৌমাছির যে চাষ করা হয় সেই মৌমাছির চাষকে বলা হয়, যে মৌমাছি চাষ করে যে মধুটা, কৃত্রিমভাবে যে মধুটা তৈরি করা হয়, সেই চাষকে বলা হয় কি, এপিকালচার বলা হয়। চলে আসো পরের কোশ্চেন, কোন দুটো কৃষিজ পণ্যের ক্ষেত্রে ভারতে সবুজ বিপ্লব সব থেকে সফল হয়েছিল? তো এখানে দুটো বলেছে, দুটো না বলে যদি শুধুমাত্র সিঙ্গেল জানতে চাইতো তখন অ্যান্সার কি হতো, তখন অ্যান্সার হতো গম। গমের পরে আছে কি, গমের পরে আছে ধান বা চাল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে, যেহেতু দুটো বলেছে তো অ্যান্সার হয়ে যাবে গম ও চাল। এই দুটো কিন্তু সব থেকে বেশি সফল হয়েছে সবুজ বিপ্লবের ফলে। তো অ্যান্সার হবে অপশন নাম্বার এ। আর যদি শুধুমাত্র সিঙ্গেল জানতে চাইতো, অপশনে যদি সিঙ্গেল অ্যান্সার থাকতো তখন অ্যান্সার হয়ে যেত কি, সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে কি, সব থেকে বেশি প্রফিটেবল হয়েছে গম। আচ্ছা, এখান থেকে রিলেট করো সবুজ বিপ্লব থেকে দুটো কোশ্চেন দেয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন, অর্থাৎ সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় পৃথিবীতে। ফাদার অফ গ্রিন রেভলিউশন, অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? তো সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগ। আর যদি কোশ্চেন দেয় এখান থেকে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে সবুজ বিপ্লবের জনককে,
তো ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে রিসেন্টলি 2023 সালে এই এম এস স্বামীনাথন কিন্তু মারা যান, সেই কারণে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। এছাড়া এখান থেকে আদার্স যে রিভলিউশন গুলো আছে সেগুলো আমি এখানে শর্টে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু এখান থেকে মাথায় রাখবে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে যে হোয়াইট রিভলিউশন কিসের সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে এখান থেকে যে ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে সিলভার রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে এখান থেকে ইয়েলো রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, কোশ্চেন দেবে ব্লু রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত। তো হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, হোয়াইট রেভলিউশন সাদা দেখতে কি, সাদা দেখতে হলো মিল্ক, অর্থাৎ দুধের সাথে সম্পর্কিত। তো হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, মিল্কের সাথে সম্পর্কিত। হোয়াইট রেভলিউশন থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে ফাদার অফ হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়, বলা হয় ভার্গিস খুরিন। ভার্গিস খুরিন, ভার্গিস খুরিনকে বলা হয় ফাদার অফ হোয়াইট রেভলিউশন। এটা এখান থেকে একটু নোট ডাউন করে নেবে। ব্ল্যাক রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, ব্ল্যাক রেভলিউশন পেট্রোলিয়াম জাতীয় জিনিসের সাথে, পেট্রোলিয়াম জাতীয় জিনিসের সাথে সম্পর্কিত ব্ল্যাক রেভলিউশন। সিলভার রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, এইটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে, এই হোয়াইট রেভলিউশন দিয়ে রিসেন্ট একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে হোয়াইট রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, ফার্স্ট অপশনে ছিল ডিম, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ডিম মেরে এসেছিল, অ্যান্সারও কিন্তু ডিম পেয়েছে, অর্থাৎ 0 পেয়েছে। সিলভার রেভলিউশন যেটার সাথে সম্পর্কিত সেটাই হবে কিন্তু ডিম, খেয়াল রাখবে। সিলভার রেভলিউশন দুটো আছে, একটা হলো ডিম এবং পোল্ট্রি, ডিম এবং পোল্ট্রি সিলভার রেভলিউশনের সাথে সম্পর্কিত। আর হোয়াইট রেভলিউশনের সাথে সম্পর্কিত কি, সেটা হলো মিল্ক অর্থাৎ দুধ। ইয়েলো রেভলিউশনের সাথে সম্পর্কিত কি, হলুদ রঙের কি দেখতে হয়, হলুদ রঙের দেখতে হয় তেল, অর্থাৎ অয়েল হলো ইয়েলো রেভলিউশনের সাথে সম্পর্কিত, বিশেষ করে সর্ষের তেল এবং সূর্যমুখী তেলের এই ইয়েলো রেভলিউশনের দ্বারা ডেভেলপ করা হয়েছিল। ব্লু রেভলিউশনের সাথে কি সম্পর্কিত, ব্লু রেভলিউশনের সাথে সম্পর্কিত মাছ অর্থাৎ ফিশ প্রোডাকশন ব্লু রেভলিউশনের সাথে সম্পর্কিত। এছাড়া এখান থেকে দেখো আরো কিছু রেভলিউশন আছে, একটা হলো ব্রাউন রেভলিউশন, ব্রাউন রেভলিউশন, একটা হলো গোল্ডেন রেভলিউশন। ব্রাউন রেভলিউশন কিসের সাথে সম্পর্কিত, ব্রাউন কালারের কি, চামড়া দেখতে ব্রাউন কালার হয়, অর্থাৎ লেদার, লেদার প্রোডাকশন বা কোক, আমরা যে কোকাকোলা বা কোক খাই এগুলো হলো ব্রাউন রেভলিউশনের সাথে সম্পর্কিত। গোল্ডেন রেভলিউশনের সাথে কি সম্পর্কিত, গোল্ডেন রেভলিউশনের সম্পর্কিত পাট, পাটকে কি বলা হয় গোল্ডেন ফাইবার, তো গোল্ডেন রেভলিউশনের সাথে সম্পর্কিত হলো পাট। কোশ্চেন দেবে তোমাদের গ্রে রেভলিউশনের সাথে কি সম্পর্কিত, গ্রে কালারের কি দেখতে হয়, গ্রে কালারের সার অর্থাৎ ফার্টিলাইজার, ফার্টিলাইজার গ্রে রেভলিউশনের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে তোমাদের রেড রেভলিউশনের সাথে সম্পর্কিত কি, রেড রেভলিউশনের সাথে লাল রঙের কি দেখতে হয়, লাল রঙের দেখতে হয় টমেটো, টমেটো এবং রেড মিট, টমেটো অ্যান্ড মিট রেড রেভলিউশনের সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে এখান থেকে পিঙ্ক রেভলিউশনের সাথে কি সম্পর্কিত, পিঙ্ক কালারের কি দেখতে হয়, পিঙ্ক কালারের অনিয়ন অর্থাৎ পেঁয়াজ, তো অনিয়ন রেভলিউশন। অ্যান্ড আরেকটা আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছকে ইংলিশে বলা হয় প্রন। আরেকটা আছে রাউন্ড রেভলিউশন, গোল গোল মতো কি দেখতে হয়, গোল মতো দেখতে হয় আলু, অর্থাৎ পটাটো রেভলিউশন, পটাটো প্রোডাকশন কিসের সাথে সম্পর্কিত, রাউন্ড রেভলিউশনের সাথে সম্পর্কিত। তাহলে এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা রেভলিউশন সম্পর্কে এখান থেকে আলোচনা করে দিলাম। রেভলিউশন থেকে অর্থাৎ কোনো বিপ্লব থেকে যদি কোশ্চেন থাকে তাহলে এর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, এগুলো কিন্তু বাড়িতে রিভাইজ করবে এবং খাতায় অবশ্যই নোট ডাউন করবে। চলে আসো পরের কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ হতে সনদ লাভ করেছিল, তো সনদ লাভ করেছিল রানী এলিজাবেথের কাছ থেকে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কবে লাভ করেছিল, 1600 খ্রিস্টাব্দে লাভ করেছিল। কেন সনদ লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের শাসক ছিলেন তখন রানী এলিজাবেথ, এনার কাছ থেকে সনদ অর্জন করেছিল। এটা
এই যে সনদটা ছিল এটা অন্যান্য ব্রিটিশ যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, যেমন পর্তুগিজরা ছিল ডাচরা ছিল, ওলন্দাজরা, তো এদের থেকে এদের সাথে যাতে প্রতিযোগিতা এরা করতে পারে, তো এই সমস্ত ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতা ছাড়া প্রাচ্যের সাথে বাণিজ্য করার একমাত্র অধিকার এই সনদের দ্বারা কিন্তু প্রদান করা হয়েছিল। কিন্তু এই যে রাজকীয় সনদ, রাজকীয় বলা হচ্ছে এই কারণে কারণ ইংল্যান্ডে তখন রানী ছিলেন, রানী এলিজাবেথ। তো এই রাজকীয় যে সনদ এটা অন্যান্য ইউরোপীয় শক্তিকে কিন্তু থামাতে পারেনি। তো যাই হোক, এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি তৈরি করেছিল কোথায়। যদি কোশ্চেনটা দেয় তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখান থেকে দুটো কোশ্চেন হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি তো কোথায় হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ফ্যাক্টরি তৈরি হয়েছিল মাছলিপত্তনম। কিন্তু অনেকের আপত্তি থাকবে মাছলিপত্তনম নাম না, ওটা সুরাট হবে। তো এখানে আগে খেয়াল করো আমি কি বলছি। মাছলিপত্তনমে কবে ফ্যাক্টরি তৈরি হয়েছিল? 1611 সালে। এবং এই যে ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছিল এটা ছিল টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী ফ্যাক্টরি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির এখান থেকে কোশ্চেন দেবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী ফ্যাক্টরি কোথায় তৈরি করা হয়েছিল? এটা তৈরি করা হয়েছিল সুরাটে। কবে তৈরি করা হয়েছিল? 1613 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল। তাই কোশ্চেন থাকে, কোশ্চেনে মাছলিপত্তনম না থেকে অপশানে থাকে সুরাট, তাই আমরা সুরাট মার্কিং করি। যদি অপশানে মাছলিপত্তনম থাকে তো ফার্স্টে আমরা মাছলিপত্তনম কিন্তু মার্কিং করব, কারণ ফার্স্টে এদের অস্থায়ী যে ফ্যাক্টরি সেটা কোথায় ছিল? সেটা ছিল অন্ধ্রপ্রদেশের উপকূলে মাছলিপত্তনমে। আর কোশ্চেন যদি উল্লেখ করে দেয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম স্থায়ী ফ্যাক্টরি কোথায় ছিল, স্থায়ী ফ্যাক্টরি ছিল সুরাটে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোন ব্যক্তিত্ব সাইমন কমিশন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের লাঠিচার্জে আহত হন এবং পরে তার পুলিশের লাঠিচার্জের ফলে মৃত্যু হয়? তো পুলিশের লাঠিচার্জের ফলে মৃত্যু হয় কার? লালা লাজপত রায়ের মৃত্যু হয়। কবে মৃত্যু হয়? 1928 সালে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। 1928 সালে 17 নভেম্বরে 1928 সালে মারা গিয়েছিলেন। কেন মারা গিয়েছিলেন? তো লাহোরে সাইমন কমিশন এসেছিল, সাইমন কমিশনের বিরুদ্ধে লাহোরে আন্দোলন চলছিল এবং এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন লালা লাজপত রায়। এবং এই আন্দোলনে ইংরেজদের একজন পুলিশ ছিলেন, তার নাম কি ছিল? তার নাম ছিল স্যান্ডার্স। তো এই স্যান্ডার্স কি করেছিল? স্যান্ডার্স লাঠিচার্জ করেছিল লালা লাজপত রায়ের উপর এবং লাঠিচার্জের ফলে লালা লাজপত রায়ের কিন্তু মাথায় আঘাত লেগেছিল সেই লাঠির, এবং লালা লাজপত রায় সেই আন্দোলনে তিনি মারা যান। লালা লাজপত রায় থেকে রিলেট করো, এখান থেকে কোশ্চেন দেয় যে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? পাঞ্জাব কেশরী, তো পাঞ্জাব কেশরী নামে পরিচিত হলেন লালা লাজপত রায়। এই লালা লাজপত রায় থেকে আরেকটা কোশ্চেন দেয়, ভারতের প্রথম দেশীয় ব্যাংক, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ব্যাংক, ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক, তার নাম কি? তার নাম হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এর ইস্টাবলিশ কে করেছিল? এর ইস্টাবলিশ করেছিল লালা লাজপত রায়। কবে ইস্টাবলিশ হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইস্টাবলিশ হয় এবং বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও পদে কে নিযুক্ত আছেন? এটা কিন্তু অলরেডি পড়িয়েছি, এনার নাম হলো অতুল কুমার গোয়েল। ইনি কিন্তু বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও পদে নিযুক্ত আছেন। তাই কোশ্চেন দেবে ভারতের প্রথম দেশীয় ব্যাংক কোনটা? তো অ্যান্সার হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি, এবং তার সিইও হলেন অতুল কুমার গোয়েল। তো এখানে এই যে লালা লাজপত রায়কে মেরেছিল, যে লাঠিচার্জ করার অর্ডার দিয়েছিল, তার নাম হলো স্যান্ডার্স। এই স্যান্ডার্সকে কিন্তু দুজন গুলি করে হত্যা করেছিল। কে কে? একজন হলেন ভগৎ সিং এবং আরেকজন ছিলেন রাজগুরু। তো রাজগুরু এবং ভগৎ সিং এই স্যান্ডার্সকে
এই ঘটনার জন্য, এই লালা লাজপত রায়কে মারার জন্য কিন্তু গুলি করে হত্যা করেছিল এবং এই ঘটনাটা কি নামে পরিচিত? লাহোর কনস্পিরেন্সি নামে পরিচিত, অর্থাৎ লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। লাহোর ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। চলে আসো পরের কোশ্চেন। ভারতের মাতসিনী বলা হয় কাকে? তো ভারতের মাতসিনী কাকে বলা হয়? বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ভারতের মাতসিনী বলা হয়। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ইনি আরেকটা জিনিস নামে পরিচিত, অর্থাৎ ইনি রাষ্ট্রগুরু নামে পরিচিত। রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র ব্যানার্জি থেকে অলরেডি পড়িয়েছি। উমেশচন্দ্র ব্যানার্জি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে অধিবেশন হয়েছিল সেটা কবে? 1885 সালে, এবং 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ইস্টাবলিশ হয়। কে ইস্টাবলিশ করেন? ইস্টাবলিশ করেন অ্যালান অক্টাভিয়ান হিউম, অর্থাৎ এ ও হিউম এটাকে ইস্টাবলিশ করেন। এবং এই যে প্রথম অধিবেশন, ফার্স্ট সেশন এর আয়োজন কোথায় হয়েছিল? এর আয়োজন হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে অসুবিধার কারণে সেটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয় কোথায়? বোম্বেতে। তো ফার্স্ট অধিবেশন কোথায় হয়? ফার্স্ট অধিবেশন হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বোম্বেতে হয়েছিল, এবং সেই অধিবেশনের যিনি সভাপতি ছিলেন তিনি কে? তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। বাল গঙ্গাধর তিলক থেকে রিলেট করো। তোমাদের একটুখানি আগেই পড়ালাম, লালা লাজপত রায়কে বলা হয় কি? বলা হয় পাঞ্জাব কেশরী। তো এখান থেকে যদি কোশ্চেন দেয় যে কেশরী পত্রিকা, কেশরী নামক পত্রিকার ফাউন্ডার কে প্রতিষ্ঠা করেছিলেন? তো কেশরী পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক। এবং এই কেশরী পত্রিকাটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা হতো? এটা লেখা হতো মারাঠা ল্যাঙ্গুয়েজে, মারাঠা ল্যাঙ্গুয়েজে লেখা হতো। আর এছাড়া আরেকটা পত্রিকা এই বাল গঙ্গাধর তিলক তিনি এস্টাবলিশ করেছেন, সেই পত্রিকার নাম ছিল মারাঠি। সেই পত্রিকার নাম ছিল মারাঠি, কিন্তু লেখা হতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তাই খেয়াল রাখবে, কেশরী পত্রিকা লেখা হতো মারাঠা ল্যাঙ্গুয়েজে, আর মারাঠি পত্রিকা এটাও কিন্তু বাল গঙ্গাধর তিলক এস্টাবলিশ করেছিলেন, সেটা লেখা হতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। চলে আসো পরের কোশ্চেন। বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হয় কবে? তো বেঙ্গল মুসলিম পার্টি এটা এস্টাবলিশ হয় 1912 সালে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম লীগ, যেটা তোমরা শুধুমাত্র মুসলিম লীগ নামে পরিচিত জানো, মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয়? তো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। এর ঠিক 6 বছর পর বেঙ্গল মুসলিম পার্টি এর কিন্তু ইস্টাবলিশ হয়। এর ইস্টাবলিশটা কোথায় হয়েছিল? বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অবস্থিত। তো ঢাকাতে প্রতিষ্ঠিত হয় 1912 সালে। কবে? 2 মার্চ 1912 সালে বেঙ্গল প্রভিন্সিয়াল মুসলিম লীগের এস্টাবলিশ হয়, অর্থাৎ বেঙ্গল মুসলিম পার্টির কিন্তু প্রতিষ্ঠা হয়। যদি শুধুমাত্র কোশ্চেন দেয় মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কবে? মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় 1906 সালে, অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কবে? 1906 সালে প্রতিষ্ঠা হয়। এবং ভারত স্বাধীনের পরপরই এই মুসলিম লীগকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। হয় আই অ্যাম অ্যান অ্যাথেস্ট এই গ্রন্থের রচয়িতাকে? তো এই গ্রন্থটা কে লিখেছেন? এটা লিখেছেন ভগৎ সিং। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ক্ষুদিরাম বসু থেকে এখান থেকে রিলেট করো। ক্ষুদিরাম বসু কি করেছিলেন? ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন, কিন্তু বাই মিস্টেক কিংসফোর্ড না থেকে তাতে ছিল কি কিংসফোর্ডের মিসেস ছিলেন, অর্থাৎ কিংসফোর্ডের ওয়াইফ ছিলেন। তার নাম কি? তার নাম হলো কেনেডি। তো কিংসফোর্ডের ওয়াইফ কেনেডির গাড়িতে তিনি কিন্তু বোমা নিক্ষেপ করেছিলেন। কত বছর বয়সে? মাত্র 18 বছর বয়সে তিনি বোমা নিক্ষেপ করেন, এবং এর ফলে কেনেডির কিন্তু মৃত্যু হয়। আর এর ঠিক পরপরই ক্ষুদিরাম বসু আটক হন। দুজন বোমা মেরেছিলেন, একজন ছিলেন ক্ষুদিরাম বসু আর একজন ছিলেন প্রফুল্ল চাকি। তো ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয়। প্রফুল্ল চাকি তিনি গাঁঠাঘা দিয়েছিলেন, আর ক্ষুদিরাম বসুকে এই মাত্র 18 বছর বয়সেই কিন্তু তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, অর্থাৎ 1908 সালে 11 আগস্টে ক্ষুদিরাম বসুকে কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য ফাঁসি দেওয়া হয়, এবং পরে প্রফুল্ল চাকি ভয়ে তিনি কিন্তু নিজে আত্মহত্যা করে নিয়েছিলেন।
মদনলাল ধিংড়া থেকে রিলেট করো। মদনলাল ধিংড়া থেকে কোশ্চেন দিয়েছিল ইনি কাকে হত্যা করেছিলেন। তো মদনলাল ধিংড়া 1909 সালে ইনি উইলিয়াম কার্জন উইলিয়াম উইলিয়াম কার্জন উইলি উইলিয়াম কার্জন উইলিকে হত্যা করেন। কে হত্যা করেন? মদনলাল ধিংড়া হত্যা করেছিলেন। শুধুমাত্র এইটুকু মাথায় রাখবে, কার্জন উইলি, কারণ কনফিউজিং করার জন্য তোমাদের ফার্স্ট অপশনে থাকবে লর্ড কার্জন, সেকেন্ড অপশনে থাকবে কার্জন উইলি। তো খেয়াল রাখবে কার্জন উইলিকে হত্যা করেছিলেন কে? হত্যা করেছিলেন মদনলাল ধিংড়া। কত সালে হত্যা করেছিলেন? 1909 সালে তিনি কিন্তু হত্যা করেছিলেন। চলে আসো পরবর্তী কোশ্চেন, মরুভূমির দেশ কাকে বলা হয়? এখানে একটুখানি কারেকশন করে নেবে, মরুভূমির দেশের জায়গায় করে নেবে মরুভূমির মহাদেশ কাকে বলা হয়। তো মরুভূমির দেশ বা মহাদেশ বলা হয় আফ্রিকাকে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কিন্তু এখান থেকে যদি কোশ্চেন দেয় যে সব থেকে বড় মরুভূমি, লার্জেস্ট ডেজার্ট অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটা? লার্জেস্ট ডেজার্ট অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর সব থেকে বড় মরুভূমি কোনটা? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু সাহারা মরুভূমি হবে না। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকা মরুভূমি মানে এটা নয়, এই ধ্যান ধারণাটা মাথা থেকে হটিয়ে ফেলো যে মরুভূমি মানে বালি থাকবে, সেখানে শুষ্কতা থাকবে। শুষ্কতা থাকবে তো অবশ্যই, কিন্তু বালি থাকবে এই ধারণাটা একদম না, বা সেখানে গরম হতে হবে এই ধারণাটা একদমই না। ডেজার্ট মানে সেখানে কোনো জীবের অস্তিত্ব পাওয়া যাবে না, সেখানে কিন্তু শুষ্ক থাকবে। তো আন্টার্কটিকা এমন একটা জায়গা যেখানে কিন্তু এরিয়া কিন্তু ঠান্ডা, সেখানে সারা সময় বরফ জমে থাকে, কিন্তু সেখানে কোনো গাছপালা বা জীব বেঁচে থাকতে পারে না। তাই লার্জেস্ট ডেজার্ট কোনটা পৃথিবীর মধ্যে? লার্জেস্ট ডেজার্ট হবে আন্টার্কটিকা। এক্সামে কোশ্চেন এসেছিল, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাহারা মরুভূমি মেরে এসেছিল, অ্যান্সার কিন্তু ভুল হয়ে গিয়েছিল। খেয়াল রাখবে সব থেকে বড় মরুভূমি পৃথিবীর সেটা হবে কি? আন্টার্কটিকা। যদি এখান থেকে কোশ্চেনটা ঘুরিয়ে করে লার্জেস্ট হট ডেজার্ট অফ দা ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে গরম মরুভূমি কোনটা? তখন অ্যান্সার হবে কি? তখন অ্যান্সার হবে সাহারা মরুভূমি হলো সব থেকে গরম এবং বড় মরুভূমি পৃথিবীর মধ্যে। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে লার্জেস্ট ডেজার্ট অফ ইন্ডিয়া, ভারতের সব থেকে বড় মরুভূমি কোনটা? তো সেটা রাজস্থানেই অবস্থিত, থর মরুভূমি। থর মরুভূমি হলো ভারতের সব থেকে বড় মরুভূমি। কোথায় অবস্থিত? এটা অবস্থিত রাজস্থানে থর মরুভূমি। চলে আসো পরের কোশ্চেন, শাইলাক চরিত্রটা কার সৃষ্টি? তো এটা হলো শেক্সপিয়ারের সৃষ্টি। শেক্সপিয়ারের একটা নাটক আছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এই দ্য মার্চেন্ট অফ ভেনিসের একজন কাল্পনিক চরিত্র হলেন শাইলক। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, শেক্সপিয়ার। চলে আসো পরের কোশ্চেন, উইকিলিক্সের প্রতিষ্ঠাতা কে? তো উইকিলিক্সের প্রতিষ্ঠাতা হলেন জুলিয়ান অ্যাসেন্স। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে অন্য অপশনগুলো যদি আমরা রিলেট করাই, বারাক ওবামা থেকে রিলেট করো। যদি কোশ্চেন দেয় যে আমেরিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট বলতে কালো চামড়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্টকে? তো বারাক ওবামা হলেন আমেরিকার প্রথম কালো চামড়ার প্রেসিডেন্ট। এখান থেকে কোশ্চেন দেবে বারাক ওবামার একটা কিন্তু ফেমাস বুক আছে যেটা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বইটার নাম কি? বইটার নাম হলো এ প্রমিসড ল্যান্ড। কার লেখা? বারাক ওবামার লেখা। এবং বারাক ওবামার ওয়াইফের নাম কি? মিচেল ওবামা। এই মিচেল ওবামার লেখাও একটা ফেমাস বুক, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তার নাম কি? তার নাম হলো বিকামিং। তাহলে বিকামিং বইটা কে লিখেছেন? বারাক ওবামার ওয়াইফ মিচেল ওবামা। আর এ প্রমিস ল্যান্ড লিখেছেন কে? বারাক ওবামা, যিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। চলে আসো পরের কোশ্চেন,
কোনো জলের বিওডি এর উচ্চমান নির্দেশ করে ওই জলে রয়েছে অধিক পরিমাণ ফসফরাস গঠিত, অধিক পরিমাণে বায়োডিগ্রেডেবল জৈব পদার্থ, কম পরিমাণে বায়োডিগ্রেডেবল জৈব পদার্থ, না উপরোক্ত কোনোটা নয়। তো অ্যান্সার হবে অধিক পরিমাণে বায়োডিগ্রেডেবল জৈব পদার্থ রয়েছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন, কালকুট ছদ্মনামে পরিচিত কে? তো ছদ্মনাম সম্পর্কিত একটা কোশ্চেন এর আগের দিনের ক্লাস কিংবা তার আগের দিনের ক্লাসে পড়িয়েছিলাম। তো কালকুট ছদ্মনাম কার? কালকুট ছদ্মনাম হলো সমরেশ বসু। সমরেশ বসুর ছদ্মনাম হলো কালকুট। রাজশেখর বসুর ছদ্মনাম কি? এটা কিন্তু পড়িয়েছিলাম তোমাদের, পরাশুরাম। পরাশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। তোমাদের পড়িয়েছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো ভানু সিংহ। ভানু সিংহ। এখান থেকে কোশ্চেন দেবে বা অনেকবার বহুবার কোশ্চেন দিয়েছে যে অনিলা দেবী কার ছদ্মনাম? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ছদ্মনাম হলো অনিলা দেবী। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং পিএসসি এর ফেভারিট কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখবে এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দিয়েছে। এছাড়া তোমাদের পড়ানো হয়েছিল বলাই চাঁদ মুখোপাধ্যায়। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? পড়িয়েছি তোমাদের, বনফুল হলো বলাই চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। এখান থেকে কোশ্চেন দিতে পারে যে বীরবল কার ছদ্মনাম? এটাও কিন্তু পড়ানো হয়েছে, প্রমথনাথ চৌধুরীর ছদ্মনাম কি? ছদ্মনাম হলো বীরবল। আরেকটা এখান থেকে কোশ্চেন দেবে যে মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি হলো বিমল ঘোষ। এর ছদ্মনাম কি? এর ছদ্মনাম হলো মৌমাছি। চলে আসো পরবর্তী কোশ্চেন, অলিম্পিকে পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? এটাও কিন্তু অনেকবার পড়ানো হয়েছে, এর আগের দিনের ক্লাসেই কিন্তু পড়িয়েছি অলিম্পিক রিলেটেড, তো এখানে বেশি আমরা রিলেট করব না। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে কি? মহাদেশকে রিলেট করে অলিম্পিকের পতাকায় যে 5টা রিং থাকে, 5টা বৃত্ত। কি কি কালারের রিং থাকে এবং কোন কোন কালার কোন কোন মহাদেশের জন্য আরো আরেকবার এখান থেকে রিভাইজ করে দিচ্ছি। ব্লু কালার, এটা কোন মহাদেশের জন্য? ব্লু কালার হলো ইউরোপের জন্য ব্লু। ব্লুর পরে থাকে দেখবে ইয়েলো কালার আমাদের মহাদেশ অর্থাৎ এশিয়ার জন্য। ইয়েলোর পরে থাকবে দেখবে ব্ল্যাক কালার মনে রাখার সহজ পদ্ধতি কি বলেছিলাম যে কালো চামড়ার মানুষ কোথায় পাওয়া যায়? কোন মহাদেশ? সাউথ আফ্রিকাকে ডিনোট করে কে? ব্ল্যাক কালারের রিং। গ্রিন কালারের রিং ডিনোট করবে কোন মহাদেশ? ওশিয়ানিয়া বা অপশানে ওশিয়ানিয়া না থাকে যদি অস্ট্রেলিয়া থাকে তো অস্ট্রেলিয়া অ্যান্সার হবে। ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়াকে ডিনোট করে গ্রিন কালারের রিং। আর লাল কালারের রিং, রেড কালারের রিং ডিনোট করে কে? আমেরিকাকে ডিনোট করে কি? রেড কালারের রিং। আচ্ছা, এখানে যেহেতু অলিম্পিকের প্রসঙ্গ এসে গেছে এবং এই বছর অলিম্পিক হবে 2024-এ, কি অলিম্পিক হবে? সামার অলিম্পিক। এই সামার অলিম্পিকটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? সামার অলিম্পিকটা অনুষ্ঠিত হতে চলেছে প্যারিসে। প্যারিস কার রাজধানী? ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। তো ফ্রান্সের রাজধানী প্যারিসে 2024-এ সামার অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে। তো এর ম্যাসকট কি? এটা কিন্তু রিলিজ হয়ে গেছে ম্যাসকট। আর এই সামার অলিম্পিক্সের মোটো কি? এটাও কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এগুলো কিন্তু এক্সামে কোশ্চেন দেবে। তো ম্যাসকট কি? ম্যাসকট হলো ফ্রিজেস হলো ম্যাসকট। আর মোটো কি? মোটো হলো গেমস ওয়াইড ওপেন হলো এই বছর অর্থাৎ 2024-এর সামার অলিম্পিকের মোটো। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে যে ভারতে কোন সালে অলিম্পিকের আয়োজন হয়েছিল? তো ভারতে এখনো পর্যন্ত অলিম্পিকের আয়োজন হয়নি। তো ভারত অলিম্পিকের আয়োজন কবে করবে? অলিম্পিকের আয়োজন করবে, এটা কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে,
ভারত অলিম্পিকের আয়োজন করবে 2036 সালে, অর্থাৎ 2024-এর পরে 2028-এ করবে লস অ্যাঞ্জেলেস 28 এবং সেই 2028-এ ক্রিকেটের যে টি20 খেলাটা সেই খেলাটাকে ইনক্লুড করা হবে। তারপরে 2032 হবে, 2032-এর পরে 2036-এর যে অলিম্পিক গেম সেটা আয়োজন হবে কোথায়? সেটা আয়োজন হবে আমাদের ভারতে। চলে আসুক পরবর্তী কোশ্চেন, সেবি এর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? জাস্ট এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছিলাম ডিটেলসে, মাধবী পুরী বুচ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সেবির ফুল ফর্ম এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর ইস্টাবলিশ কবে হয়েছিল? 1988 সালে এর ইস্টাবলিশ হয়। এবং সেবির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেবির হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে। চলে আসো পরবর্তী কোশ্চেন, ডিসেম্বর 2022-এ ভারতের কোন সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের প্রভিশনাল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো এটা করা হয়েছে সান টেম্পল এবং গুজরাট আর ভাদনগর গুজরাট, অর্থাৎ গুজরাটে দুটো জায়গা সান টেম্পল অ্যান্ড ভাদনগরকে। তো অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে, বি অ্যান্ড সি উভয় কিন্তু সঠিক। আচ্ছা, এখান থেকে যদি কোশ্চেন দেয় এখন পর্যন্ত মানে আজকের দিন পর্যন্ত ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে কটা স্থান? তো টোটাল কটা সাইট? টোটাল সাইট কটা? টোটাল সাইট হলো 42টা। তো দুটো সাইট রিসেন্টলি কিন্তু অ্যাড হয়েছে। তো 41তম 41তম যে সাইটটা অ্যাড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। পশ্চিমবঙ্গের কি? পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন। শান্তিনিকেতন, বোলপুরের শান্তিনিকেতন। শান্তিনিকেতন কোথায়? বোলপুরের শান্তিনিকেতন। তো কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে শান্তিনিকেতন পশ্চিমবঙ্গে তো অবস্থিত, সবাই জানে পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। তো বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যারা আছো তারা তো অ্যান্সার জানোই, কিন্তু আদার্স ডিস্ট্রিক্টের থেকে যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না যে শান্তিনিকেতন কোন ডিস্ট্রিক্টে। তো শান্তিনিকেতন অবস্থিত বীরভূম ডিস্ট্রিক্টে। তো বোলপুরের শান্তিনিকেতন 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। এবং 42তম অর্থাৎ লেটেস্ট যেটা তকমা পেয়েছে সেটা কি? সেটা হলো হোসলার মন্দির, টেম্পলস অফ হোসলা। টেম্পলস অফ হোসলা কোথায়? কর্ণাটকের। এটা 42তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে। আচ্ছা, ইউনেস্কোর প্রসঙ্গ যেহেতু এসছে, ইউনেস্কোর ফুল ফর্ম কি? এক্সামে কোশ্চেন দিতে পারে। তো ইউনেস্কোর ফুল ফর্ম আমি এখান থেকে লিখেই দিচ্ছি, ইউ ফর ইউনাইটেড, এন ফর নেশন, ই ফর এডুকেশনাল, এস ফর সাইন্টিফিক অ্যান্ড সি ফর কালচারাল আর ও ফর অর্গানাইজেশন। তাহলে ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর ফরমেশন কবে হয়েছিল? এর এস্টাবলিশ হয়েছিল 1945 সালে। তোমাদের এই বছরের ডাব্লিউবিসিএস এর 2023-এর এক্সামে কোশ্চেন দিয়েছিল ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত, প্রিলিমস এক্সামেরই কোশ্চেন, প্যারিসে অবস্থিত। প্যারিস কার রাজধানী? ফ্রান্সের রাজধানী। তো ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত। এবং ইউনেস্কোর বর্তমান যিনি হেড আছেন অর্থাৎ ডিরেক্টর জেনারেল আছেন, তার নাম কি? তার নাম হলো আদ্রে আজৌলে। আদ্রে আজৌলে। চলে আসো পরের কোশ্চেন, ম্যান অফ দ্য সেঞ্চুরি হিসাবে সম্মানিত হলেন কোন সমাজবিদ? তো ম্যান অফ দ্য সেঞ্চুরি নামক এই সম্মানে সম্মানিত হয়েছেন, এনার নাম হলো পণ্ডিত রামকিষান। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতি কোন রাজ্য সরকার পাম তেল চাষের জন্য পতঞ্জলি ফুডস লিমিটেডের সাথে মৌ চুক্তিতে স্বাক্ষর করেছে? তো নাগাল্যান্ড সরকার কিন্তু এই মৌ চুক্তিতে স্বাক্ষর করেছে পতঞ্জলির সাথে। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? নাগাল্যান্ডের ক্যাপিটাল হলো কোহিমা। নাগাল্যান্ডের বর্তমান যিনি সিএম পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো নেইফিউ রিও। আর নাগাল্যান্ডের বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো লা গণেশন।
লা গানেশান। চলে আসো পরের কোশ্চেন, সাম্প্রতি কোন রেলওয়ে স্টেশন গ্রিন রেলওয়ে স্টেশনের সার্টিফিকেশন পেয়েছে? তো গ্রিন রেলওয়ে স্টেশনের সার্টিফিকেশন পেয়েছে সাম্প্রতি, রিসেন্টলি পেয়েছে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে ভারতের সব থেকে বড় রেলওয়ে স্টেশন কোনটা, বিগেস্ট রেলওয়ে স্টেশন, বিগেস্ট বা বিজিয়েস্ট, বিগেস্ট বা বিজিয়েস্ট রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। ভারতের সব থেকে বড় এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন কোনটা, সেটা হবে হাওড়া জংশন। হাওড়া জংশন হলো সব থেকে বড় এবং সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। এটাতে 23টা কিন্তু প্ল্যাটফর্ম আছে এবং 25টা ট্রাক আছে। আর যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম, ভারতের সব থেকে দীর্ঘতম প্ল্যাটফর্ম এটা কোথায়? আগে ছিল গোরখপুর, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কোথায় হয়েছে? এখন হয়েছে হুবলি। হুবলিটা কোথায়? হুবলিটা কর্ণাটকে অবস্থিত। লেন্থ কত প্ল্যাটফর্মের? লেন্থ প্রায় 1.5 কিলোমিটার, 1507 মিটার হলো এর লেন্থ, অর্থাৎ 1.5 কিলোমিটার থেকে 7 মিটার আরো বেশি। আর এখান থেকে কোশ্চেন দিতে পারে যে এই হুবলি রেলওয়ে স্টেশনের নাম কিন্তু চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হয়ে নতুন নাম কি হয়েছে? নতুন নাম হয়েছে শ্রী সিদ্ধরুধা স্বামীজি, শ্রী সিদ্ধরুধা স্বামীজি রেলওয়ে স্টেশন এর কিন্তু নাম হয়েছে। আর এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন বা হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, তার নাম কি? তার নাম হলো ঘুম রেলওয়ে স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত দার্জিলিং এ ঘুম রেলওয়ে স্টেশন, এটা ভারতের সব থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। তো আশা করি আজকে ক্লাসে যে 25টা কোশ্চেন করানো হলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেটা পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। যদি দেখি এই ক্লাসের তোমাদের রেসপন্স ভালো থাকছে তাহলে সন্ধ্যাবেলার ক্লাসটা হবে, যদি রেসপন্স ভালো না থাকে তাহলে সন্ধ্যাবেলার ক্লাসটা কিন্তু ক্যান্সেল করা হবে। এবং তোমাদের এক্সামের আগে পর্যন্ত ভেবেছিলাম যে ডবল করে ক্লাস প্রোভাইড করা হবে, প্রতিদিন 2টো করে জিকেজিএস এর ক্লাস থাকবে। যদি দেখি ক্লাসের রেসপন্স খারাপ তাহলে একটা করে ক্লাস হবে, এমনকি হয়তো কোনোদিন আমি ক্লাস নাও দিতে পারি যদি তোমাদের রেসপন্স খারাপ থাকে। তো চয়েস তোমাদের। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।